উনি কি করলেন, উনি বলা শুরু করলেন গম্ভীর গলায় যে আমি আমার হাজবেন্ডকে গলার নলি কেটে খুন করেছি। এটা বলছে, এটা উনি বলছেন। এটা আমার এখনো মনে আছে, আমার গা কাঁটা দিচ্ছে যে জানেন কিভাবে, এই যে এইভাবে ধরে এরমভাবে নোড়া দিয়ে ঠুকে 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 গলাটা কেটেছি। এবার নোড়া দিয়ে ঠুকে গলা কেটেছে? এক্স্যাক্টলি, আমি তোমাকে এবার পুরো জিনিসটা বলি। কলকাতারই একটা ব্যাপার, যেটা হয়তো 2007-এ ঘটেছিল, আজ থেকে প্রায় 19 বছর আগে। কি ঘটেছিল 19 বছর আগে? আমার জীবনের প্রথম কেস ছিল সেটা, এবং তোমার জীবনের ফার্স্ট কেস? একদম। আচ্ছা। এবং প্রথমেই যে ওরকম একটা ভারী কেস পাবো, সেটা আমার তো এক্সপেকটেশনে ছিলই না সেই জিনিসটা। তুমি বুঝতেই পারছো, তখন সবে পড়াশোনা করে কর্মজগতে ঢুকেছি, এবং তারপরে প্রথম দিন যখন প্র্যাকটিক্যাল করতে বসেছি, আমার সিনিয়ররা আমার সাথে রয়েছেন এবং আমার টেস্ট হচ্ছে সেখানে। তো এরকম একটা কেস আমাদের সেই দিনকার, যদি আমি ঘটনাটা বলি, মানে খুব আমার কাছে শুনে খুব অবাক করা লেগেছিল। আমি এখনও বুঝতে পারিনি যে এরকম ধরনের জিনিসপত্র আমাদের সোসাইটিতে চলছে। কারণ 2007-এর কথা বলছি, তখন আমার বয়স অনেকটাই কম, এবং এই ফিল্ডে একদমই নতুন বলতে পারো। সেই দিক থেকে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। একটা আনএক্সপিরিয়েন্স লোকের কাছে এরকম একটা অদ্ভুত, মানে আমার গায়ে শিহরণ দেওয়ার মতন একটা যদি ঘটনা আমরা প্রথমেই পাও, একদম প্রথমেই, তখন না অন্যরকম একটা ব্যাপার তৈরি হয়। মানে এটা লাকও বলতে পারো যে আমি পেয়েছিলাম সেই জিনিসটা। তো ব্যাপারটা কি হয়েছিল, আমাদের না যেটা হয়, আমরা যখন কোনো ক্লিনিক্যাল কেসেস দেখি বা কোনো ধরো না ক্রিমিনাল কেসেস দেখি, তখন আমাদের একা বসতে দেওয়া হয় না, আমাদের প্যানেল থাকে। তো 4-5 জন থাকেন সেখানে, কিছু সিনিয়র ডক্টরসরা থাকেন, সাইকোলজিস্টরা থাকেন, কিছু তোমার ধরো আমাদেরই মতন এন্ট্রেন্স যারা রয়েছেন তারা থাকেন। তো এরা কেস হিস্ট্রি নেয়, মানে কি হয়েছে সেটা নেয়। তো সেই দিনকে আমাদের প্রথম যিনি এসছিলেন, মানে যেই কেসটা ছিল, তিনি বছর 40-42-এর একটি ভদ্র মহিলা, নাম আমাদের বলা যাবে না বলে আমি নাম বলছি না, একটি ভদ্র মহিলা, এবং তিনি বেশ একটু ধনী সম্ভ্রান্ত পরিবারের, বিবাহিত, তার একটি কন্যা রয়েছে। তিনি ক্রিমিনাল কোনো একটি কারণে অ্যারেস্ট হয়েছিলেন, এবং সেই তারপরে তাকে কোর্টে চালান করা হয়। কোর্ট মনে করেন যে তার কোনো সাইকোলজিক্যাল কিছু ইস্যুস রয়েছে, অথবা পজেসড হওয়ার কোনো সম্ভাবনা, সেটা তো আমরা বুঝতে পারি, কোর্ট এইসব মানবে না। তো তিনি আমাদের কাছে কেসটাকে রেফার করেন। তো আমরা সেই কেসটাকে ডিল করা শুরু করি। যেটা হয়, আমরা বসে রয়েছি, আমাদের সন্ধেবেলার একটা অ্যাম্বিয়েন্স তুমি বুঝতেই পারো, কারণ ওই ধরনের কেসেসগুলো না একটু বেলার দিক করেই আসে। তো দরজা খুলে প্রথমে একজন কনস্টেবল ঘরে ঢুকলেন, এবং আমরা তখনই দেখে বুঝে যাই যে এটা ক্রিমিনাল কোনো কেস হবে। তো তার পেছন পেছন একজন মাঝবয়সী, ওই 42-40 এজের একজন ভদ্রমহিলা, একটু ভারী চেহারার, ঢুকে আসলেন। এবং যখন উনি ঢুকছেন, কৌস্তব, চোখ দুটো না প্রচণ্ড লাল, মানে হয় না যে রেগে গেলে যে আমাদের চোখ লাল হয়ে যায় একদম বড় বড়, তিনি একদম চোখের পলক ফেলছেন না এরকম লাল। উনি ঢুকলেন, ঢুকে চেয়ারটা নিয়ে সরালেন, নিজেই থপ করে বসে গেলেন। তো এরা আমরা দেখিনি কখনো। কনস্টেবলটা পাশে দাঁড়িয়েছিল। এবার আমাদের যিনি সিনিয়র ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন, নাম জিজ্ঞাসা করলেন। কনস্টেবলটা তার উত্তর দিল, কোথায় থাকেন উত্তর দিল, কেস নাম্বার, মানে এই যারা ক্রিমিনাল কেসগুলো আসে তাদের নাম্বার থাকে একটা, সেই নাম্বারটা নেওয়া হলো। নিয়ে এবার আমরা মেন জায়গায়, যে আপনার কি হয়েছে সেই এক্সপ্লেনেশনে গেলাম। আমাদের যিনি সিনিয়র ছিলেন তিনি জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে বলুন। এবার সেই মুহূর্তে কনস্টেবল এগিয়ে এসে বলতে শুরু করেছেন। ভদ্রমহিলা কনস্টেবলের দিকে কটকট করে তাকিয়ে বলছেন যে আমার ঘটনা আমি বলবো, আপনি কেন বলবেন? একটা পেশেন্টের কাছ থেকে এরকম দাম্ভিক স্বরে এরকম আওয়াজ বা এরকম কথা, এক্স্যাক্টলি আমরা এক্সপেক্ট করিনি। তো স্বাভাবিক প্রত্যেকে খাতার দিকে, নোটসের দিকে তাকিয়ে রয়েছে, উনি কি বলবেন আমরা সেটাকে জিস্ট করে লিখব। সবার চোখ ভদ্রমহিলার দিকে। দেখে একটুও ভীত বা সন্ত্রস্ত বলে মনে হলো না।
তার থেকে বরং মনে হলো ওনার চোখ দুটো তো লাল, আমি এক্ষুনি বললাম, এবং অদ্ভুত রকমের একটা সে হয় না যে আমরা সিনেমাতে এরকম দেখেছি যে ধরে নাও তুমি প্রচণ্ড খারাপ একজন মানুষ, তুমি জানো কি হতে পারে, লোকের পোজেসড হয়ে গেলে যেরকম হয় না যে সেই একটা মানে আমি সব কিছু করে ফেলবো, এরমভাবে চেয়ারে বসে রয়েছেন, এরমভাবে তাকিয়ে এবং উনি বলছেন, কথা বলছেন। তো ওনার মুখ থেকে যেই ঘটনা আমরা শুনেছিলাম সেটা আমি একটু এক্সপ্লেন করলে তুমি বুঝতে পারবে। থাকেন ওনারা সাউথের দিকে, মানে সাউথ ক্যালকাটার দিকে একটি অনেক উঁচু বিল্ডিংয়ে, এবং যেহেতু উনি অনেক সম্ভ্রান্ত পরিবারের, তাই ওনার বরের মানে ব্যবসা বা এই জাতীয় কিছু ছিল। তো উনি কি করলেন, উনি বলা শুরু করলেন গম্ভীর গলায় যে আমি আমার হাজবেন্ডকে গলা নলি কেটে খুন করেছি। এটা বলছে, এটা উনি বলছেন, এবং তার সঙ্গে এরকম টোনটা আমার এখনো মনে আছে, আমার গা কাঁটা দিচ্ছে যে জানেন কিভাবে, এই যে এইভাবে ধরে এরমভাবে নোড়া দিয়ে ঠুকে 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 গলাটা কেটেছি। এবার নোড়া দিয়ে ঠুকে গলা কেটেছে? এক্স্যাক্টলি, আমি তোমাকে এবার পুরো জিনিসটা বলি। উনি যেটা বললেন, এক্সপ্লেন করলেন, যেটা বুঝলাম আমরা, সেটা হচ্ছে ওনার হাজবেন্ডের সাথে ওনার খুব একটা ভালো হয়তো কোনো কারণে সম্পর্ক ছিল না, এবং ছোটবেলা থেকেই হয়তো উনি এমন অনেক বার দুর্ঘটনার মধ্যে দিয়ে গেছিলেন, যেই কারণে তার বাড়ির লোকজন তাকে এই ওঝা বলো, তান্ত্রিক বলো, এই সমস্ত জায়গার সাথে ওনাকে বিলং করিয়েছিলেন। এই তান্ত্রিক এই জাতীয় জিনিসগুলো এসে যাওয়ার জন্য ওনার না চরিত্রের মধ্যে তার প্রভাব একটা পড়েছিল, মানে সেরকমই কিছু ব্যাপার ছিল যার জন্য ওনাদের কাছে যেতে হয়েছিল। তুমি যদি বারবার শ্মশানে যাও দেখবে তোমার মধ্যেও একটা পরিবর্তন আসবে, তুমি যদি বারবার কোনো তান্ত্রিক কোনো প্রসেসিংয়ে যাও দেখবে তোমার, কারণ কি তুমি ফ্রিকোয়েন্সি নিয়ে খেলছো, তার প্রভাব তোমার শরীরে থাকবেই। তো আমাদের মনে হয়েছিল কোথাও গিয়ে হয়তো ওনার মধ্যেও সেই প্রভাব ছিল। এবং এখানে একটা কথা বলি কৌস্তব, দেখবে যাদের মধ্যে এই জিনিসপত্রগুলো অতিরিক্ত পরিমাণে হয়েছে না, তাদের সেক্সুয়াল এনার্জি না অনেক ইভোক করে, হাই হয়ে যায়। এক্স্যাক্টলি, মূলাধার চক্র এবং তার সাথে লাগোয়া যে স্বাধিষ্ঠান চক্র রয়েছে, দুটোই তো স্বাধিষ্ঠান মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটির জন্য মেন জিনিস, তো ইভোক করে। ভদ্রমহিলা এক্সট্রা কিছু ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছিলেন, যেটা ওনার হাজবেন্ডের পছন্দ হয়নি, এবং উনি ভীষণ ডিটারমাইন্ড ছিলেন যে উনি এগুলো কন্টিনিউ করবেন, ওনাকে কিছু বলা যাবে না। কি বলছো? এক্স্যাক্টলি, এবং সেটা ভালগারিটির মধ্যে দিয়ে। আমি তোমাকে বলতে পারবো না, কারণ দর্শকরা অনেকেই রয়েছেন, আমার মনে হয় না তুমি চাইলে বলতে পারো, সেই জায়গাগুলো খুব কমপ্লিকেটেড। তবে আমি যতটুকুনি তোমাকে জেনেছি আমি সেটুকুনি একটুখানি এক্সপ্লেন করি। উনি মাল্টিপল রকমে বিভিন্ন রকমভাবে সেক্সুয়ালি ইনভলভ থাকতেন, এবং সেটা খুব ভালগারিটির মধ্যে দিয়ে, এবং ওতে ওনার খুব ভালো লাগতো। এই নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো প্রচণ্ড তোমার একটা অশান্তি চলতেই থাকতো। এবার যেহেতু ওনার হাজব্যান্ড একজন নামকরা তোমার ব্যবসায়ী, তো লোক সমাজে নিয়ে যাওয়ার তো একটা ব্যাপার ছিল, তো সেখানে ওটা হতো না। ওনাদের একটি বাচ্চা মেয়ে আছে, তো তার প্রতি তার যথেষ্ট ভালোবাসা বা এইগুলো ছিল, হাজব্যান্ডের সাথে মেয়েটির খুব ভালো সম্পর্ক ছিল। তো এরকম দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটতে ঘটতে যখন এটা চরম পর্যায়ে চলে যায়, তো একদিন ওনার হাজব্যান্ড ওনাকে 3-4 জন পুরুষের সাথে হয়তো দেখে নিয়েছিলেন খুব একটা খারাপ অবস্থায়। 3-4 জন। তো তাতে তাদের প্রচণ্ড রকমভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ঝগড়া অশান্তি তৈরি হয়, এবং সেদিনকে উনি যেই রকম অবস্থার মধ্যে ছিলেন উনি নিজেই ব্যাখ্যা করলেন, বললেন যে আমি প্রচণ্ড এনার্জাইজড ফিল করছিলাম, মনে হচ্ছিল কেউ যেন আমাকে আমার সাথে, মানে আমি তো উপভোগ করছি, আমার সাথে সেও উপভোগ করছে, এই ধরনের কথাবার্তা তিনি বলছিলেন। আমি এই জায়গাটা একটু জানতে চাইছি, মানে উনি 3-4 জনের সাথে সেক্সুয়ালি ইনভলভ ছিলেন যে সময় হাজব্যান্ড ধরে ফেলে। একদম, উনি বলছেন যে উনি নিজে যেমন এনজয় করছিলেন, ওনার সাথে কেউ একটা ছিল যেও এনজয় করছিল। একদম, 3-4 জন পুরুষ এর কথা বলছেন? না 3-4 জন পুরুষ নয়, ওনার মনে হচ্ছিল ওনার শরীরের মধ্যে এমন একটি শক্তি কিছু একটা আছে বা কেউ একটা আছে যে ওর সাথে সাথে এই বিষয়টা ভোগ করছে। এবং উনি এটা প্রায় বলছিলেন যে আমি যখনই এরকমভাবে ইনভলভড হই তখনই আমি এইটা ফিল করি যে আমার সাথে সাথে কেউ যেন
সেটাকে উপভোগ করছে এবং তাতে তার যে উপভোগ করার যে বিষয়টা সেটা আরও 4 গুণ বেড়ে যাচ্ছে এবং উনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। তো যাই হোক, এরকম কি পাও তোমরা? হ্যাঁ, এই ধরনের কেসেস তো আমরা না, আমি প্রায় সেটা পাই। বলছি না যে দেখো এখনকার দিনে এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারের জায়গাটা প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছে, আগেও ছিল, আগে হয়তো এতটা সামনে আসতো না, বাট এই যে বলছে যে ভেতরে কেউ রয়েছে যে না, এনজয় করছে, এটাই তো মেন ঘটনা। সেটাই তো বলছি যে এই ধরনের আজও মনে আছে দীর্ঘ 19 বছর পরে। তার কারণ হচ্ছে ওটা রেয়ার অফ দি রেয়ার কেস ছিল আমাদের কাছে, যে একজন এরকমভাবে এনজয় করছে এবং তিনি বলছেন তার ভেতরে অন্য কোনো একটা শক্তি পুরো জিনিসটাকে উপভোগ করছে। এটা অদ্ভুত লেগেছিল আমাদের কাছে।